ওয়েলকাম টু হ্যান্ড ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস এলবম টেকনিশিয়ানের কেমিস্ট্রি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রথম কোশ্চেন বলছে নিচের কোনটি একটি ঊর্ধ্বপাতনের মধ্যে দিয়ে যেতে পারে। তো ঊর্ধ্বপাতনের মধ্যে দিয়ে যেতে পারে, আমরা জানি যে ঊর্ধ্বপাতন আসলে কঠিন থেকে সরাসরি গ্যাসে চলে আসে, যে পরিবর্তন হয় এটাকে ঊর্ধ্বপাতন বলা হচ্ছে। একমাত্র একটি সম্ভব অপশন সি, অ্যামোনিয়াম ক্লোরাইড, যার সংকেত NH4 Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটি কঠিন থেকে সরাসরি গ্যাসে আসতে পারে। তো এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, হীরা। সব থেকে কঠিন প্রাকৃতিক পদার্থ যেটি কার্বনের রূপভেদ। পরের কোশ্চেন, তৃতীয় পর্যায়ের মৌলগুলির কক্ষের সংখ্যা কত? তো আমরা জানি যে যতগুলি পর্যায় হবে ততগুলি কক্ষ। তো তৃতীয় পর্যায় বলেছে, অর্থাৎ এখানে কক্ষের সংখ্যাও হবে তৃতীয়, অর্থাৎ যতগুলি পর্যায় ততগুলি কক্ষ। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে কার্বনের বিজারণ দ্বারা পাওয়া যায় না? তো বিজারণ দ্বারা পাওয়া যায় না, অপশন বি, সোডিয়াম এ কে বিজারণ দ্বারা পাওয়া যায় না। আর এই সোডিয়াম খুব সক্রিয়, তাই এটাকে বিজারণ দ্বারা পাওয়া যাবে না, জারণ দ্বারা পাওয়া যেতে পারে। আধুনিক পর্যায় সারণীতে একটি জিগজ্যাগ রেখা কি আলাদা করে? জিগজ্যাগ রেখা কাকে বলে? দেখো এখানে বোরন 13 নম্বর গ্রুপ, এটা প্রথম ধাতুকল্প, ঠিক আছে। এই ধাতুকল্পগুলি ধাতু এবং অধাতুকে আলাদা করে রেখেছে। এরপরে আছে সিলিকন, এই যে 13 নম্বর গ্রুপের বোরন এবং 14 নম্বরের সিলিকন, জার্মেনিয়াম, 15 নম্বরের অ্যার্সেনিক, অ্যান্টিমনি এবং 16 নম্বরের টেলোরিয়াম এবং পোলোরিয়াম, এই যে মৌলগুলো, এইগুলো ধাতু এবং অধাতুকে আলাদা করে রেখেছে। এটাকে জিগজ্যাগ রেখা বলা হয়। এই পাশে পর্যায় সারণীর বাঁ দিকে আমরা জানি কি থাকে, ধাতু, বাম দিকে ধাতু থাকে, আর ডান দিকে অধাতু থাকবে। তো ধাতু এবং অধাতুকে আলাদা করেছে এই জিগজ্যাগ লাইন, যেটাকে ধাতুকল্প বলা হয়। এই ধাতুকল্পগুলোই ধাতু এবং অধাতুকে আলাদা করে রেখেছে। সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, ধাতুকে অধাতু থেকে আলাদা করেছে জিগজ্যাগ লাইন, ঠিক আছে। পরের কোশ্চেন, নিচের কোন গ্যাস রুটি বা কেককে নরম ও স্পঞ্জি করে তোলে? দেখতেই পাচ্ছ এলপি 2018 সালে কোশ্চেনটি এসেছিল। তো রুটি বা কেককে নরম করার জন্য যখন আটা মাখানো হয় তখন এর সঙ্গে কি মেশানো হয়? ইস্ট। আর এই ইস্টটা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আর এই কার্বন ডাইঅক্সাইডই নরম এবং স্পঞ্জি করে তোলে। সঠিক অ্যান্সারটা হবে অপশান এ, CO2। পরের কোশ্চেন, কিরূপ ঘনত্বের বরফ জলের উপর ভাসে? তো যার ঘনত্ব কম হবে যে সেটাই জলের উপর ভাসবে। তো বরফের ঘনত্ব কম হবে, জলের ঘনত্ব বেশি হবে। পরের কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কি উৎপন্ন হয়? তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন করবে। তো NaOH এটা উৎপাদন করবে। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া? তো রাসায়নিক বিক্রিয়া, তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, বাসি মাখন, ঠিক আছে। কারণ মাখনটা একবার নষ্ট হয়ে গেলে আবার অরিজিনাল মাখনে আর ফিরিয়ে আনা যাবে না। তো এটা একটা রাসায়নিক বিক্রিয়া। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো সব ভৌত পরিবর্তন। পরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পলি অ্যাটমিক? তো সালফার একটি পলি অ্যাটমিক। পলি অ্যাটমিক কাকে বলছে? পলি মানে বহু এবং অ্যাটমিক মানে পরমাণু, মানে যেগুলো অনেকগুলো পরমাণু নিয়ে গঠিত তাকে পলি অ্যাটমিক বলছে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে সালফার। নিউল্যান্ডের সারণীতে ড্যাশ মৌলগুলিকে হ্যালোজেনের সাথে স্থাপন করা হয়েছিল। তো নিউল্যান্ড যখন পর্যায় সারণীকে সাজাচ্ছিল অষ্টক সূত্র অনুযায়ী, তখন এই কোবাল্ট এবং নিকেলকে হ্যালোজেন মৌলগুলির সাথে রেখে দিয়েছিল। আর যখন সে এই পর্যায় সারণীটা সাজাচ্ছিল তখন 56টি মৌলই পরিচিত ছিল।
পরের কোশ্চেন, প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? প্রথম যে বিবৃতি বলছে দ্বিতীয় শ্রেণীর মৌলগুলিকে ক্ষার ধাতু বলা হয়, তো দ্বিতীয় শ্রেণীর মৌলগুলিকে ক্ষার ধাতু নয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। সঠিক অ্যান্সারটা হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। দ্বিতীয় বিবৃতি বলছে প্রথম শ্রেণীর মৌলটিকে ক্ষারীয় ধাতু বলা হয়, ক্ষারীয় ধাতু নয়, ক্ষার ধাতু বলা হয়, ক্ষার ধাতু, তো এটাও ভুল। আর তৃতীয় বিবৃতি বলছে 17তম শ্রেণীর মৌলগুলিকে হ্যালোজেন বলা হয়, তো এটা ঠিক। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, কেবলমাত্র সি ঠিক। আধুনিক পর্যায় সারণীর নিচের কোন শ্রেণীতে নোবেল গ্যাস রাখা হয়েছে? নোবেল গ্যাস 18তম শ্রেণীতে রাখা হয়েছে, আর এটাকে শূন্য শ্রেণীও বলা হয়। সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চয়ন করে শূন্যস্থানটি পূরণ করুন। কলিচুনের জলের সাথে বিক্রিয়া করে, কলিচুন জলের সাথে বিক্রিয়া করে ড্যাশ গঠন করে, তো ভেজা চুন গঠন করবে। ঠিক আছে, কলিচুনের সংকেতটা CaOH2, এটা কলিচুনের সংকেত। এটাকে আবার জল দিয়ে, এটা কলিচুনের সংকেত, এর মধ্যে আবার জল দিলে এটা ভেজা চুন তৈরি করবে। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। আর এটাকে সলকেট লাইমও বলা হয়। আর পোড়া চুন আছে, পোড়া চুনের সংকেত CaO, এটাকে বলা হয় কুইক লাইম। নিচের কোনটি নমনীয় নয়? নমনীয় নয়, তো গ্রাফাইট হবে নমনীয় নয়, এটা পিচ্ছিল। ঠিক আছে, নমনীয় কাদের বলে? যারা পাতলা পাতে পরিণত হতে পারে। তো তামা, সিলভার এবং অ্যালুমিনিয়াম এরা পাতলা পাতে পরিণত হতে পারে, যাকে ইংলিশে বলা হয় ম্যালেবল। নিউল্যান্ডস তার অষ্টক সারণীতে পরিচিত মৌলগুলিকে ড্যাশ ক্রমে সাজিয়েছিলেন। 56টি মৌল, এই 56টা মৌল পরিচিত ছিল, এই 56টি মৌলকেই সাজিয়েছিলেন তিনি। ভর দ্বারা 5% দ্রবণের 25 গ্রাম প্রস্তুত করতে গ্লুকোজের পরিমাণ হবে, তো গ্লুকোজ, যে গ্লুকোজ লাগবে 5% দ্রবণের 25 গ্রাম প্রস্তুত করতে, তো 25 গ্রাম প্রস্তুত করবে, 5% গুণ করে দাও, পার্সেন্টেজটা তোলো, 100 হয়ে যাবে, 4 25 100, তো 5/4, এটাকে ভাগ করব, ভাগ করলে আসবে 1.25 গ্রাম। তো সঠিক অ্যান্সার অপশন পি। পরের কোশ্চেন, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি একই মৌলের অন্যান্য পরমাণুর সাথে বন্ধন গঠন করে বড় অণুর তৈরি করার ক্ষমতা রাখে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, এটা হবে একমাত্র মৌল যেটি অন্যান্য পরমাণুর সাথে বন্ধন গঠন করে বড় অণু তৈরি করে দিতে পারবে। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড রাসায়নিক সূত্র কি হবে? তো Al এবং অক্সিজেন, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করব। অ্যালুমিনিয়ামের যোজ্যতা বলেছে 3, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 মানে বাইরের কক্ষে 3টি ইলেকট্রন আছে, এই 3টি ইলেকট্রন ত্যাগ করে দেবে, ত্যাগ করে দিলে অক্সিজেন নিয়ে নেবে, তাহলে O3 লিখব। আর অক্সিজেনের যোজ্যতা 2, অর্থাৎ অক্সিজেনের বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রন ত্যাগ করবে, নিয়ে নেবে অ্যালুমিনিয়াম, তো Al2O3, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করতে কি ব্যবহৃত হয়? তো পারমাণবিক আকার, এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি। অধাতু সাধারণত তাদের বাইরের কক্ষে কটি ইলেকট্রন ধারণ করে? তো অধাতু 5, 6, 7 অথবা 8 এতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে। দেখো যে গ্রুপ নাম্বার আছে, গ্রুপ নাম্বার 13, এটা মূলত এখান থেকেই তোমার ধাতুগুলো শুরু হতে থাকে। গ্রুপ নাম্বার 13 মূলত এখান থেকেই অধাতু শুরু হতে থাকে, কারণ এটা এখানে বর্ডার তৈরি করে অধাতুগুলো। ঠিক আছে, কারণ এটা জিগজ্যাগ লাইন দ্বারা একটা বর্ডার তৈরি করে। তো গ্রুপ যে 13, এখানে যে মৌলগুলো থাকে তাদের ইলেকট্রন থাকবে 3টি। ঠিক আছে, 14 নম্বর গ্রুপে যে ইলেকট্রন থাকবে 4টি। গ্রুপ 15, এখানে ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে 5টি। গ্রুপ 16, এখানে ইলেকট্রন সংখ্যা থাকবে 6টি। গ্রুপ 17, এখানে ইলেকট্রন সংখ্যা থাকে 7টি, এবং গ্রুপ 18 বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকে 8টি। তো ভ্যারি করতে পারে 5, 6, 7 অথবা 8-এ। ঠিক আছে, তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ মাখন খারাপ হয়ে যাওয়া, অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। আর বাদবাকি যেগুলো আছে এগুলো ভৌত পরিবর্তন, যেমন কার্বন ডাইঅক্সাইড থেকে শুষ্ক বরফ তৈরি করা।
তার প্লাটিনাম তারকে গরম করা, লোহার চুম্বকীকরণ, এগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। তো এইগুলোই হচ্ছে একটা ভৌত পরিবর্তন। আর একমাত্র অপশন এ মাখন খারাপ হয়ে যাওয়া এটা রাসায়নিক পরিবর্তন। পরের কোশ্চেন, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সি, কেলভিনের তাপমাত্রা কত হবে? তো আমরা সেলসিয়াস থেকে কেলভিনে যাব, তাহলে সেলসিয়াসের যে মানটা তার সঙ্গে 273 যোগ করে দিলেই আমি কেলভিনের মান পেয়ে যাব। তো এখানে 78 ডিগ্রি সি বলেছে, 273 এর সঙ্গে যোগ করে দিই, তাহলে 351 কেলভিন। অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোনটি অ্যাম্ফোটেরিক অক্সাইড? দেখো অ্যাম্ফোটেরিক কাদের বলছে, যেটা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে, উভয়ের সঙ্গে বিক্রিয়া করে তাকে আমরা অ্যাম্ফোটেরিক বলবো। এখানে একটাই এমন কম্পাউন্ড আছে যেটা অ্যাম্ফোটেরিক, সেটা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এটা অ্যাম্ফোটেরিক অক্সাইড। মুখের পিএইচ নিচের কোনটির চেয়ে কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়? তো 5.5 এর কম হয়ে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়ে যায়। আমরা পর্যায় সারণীতে শ্রেণীর নিচে গেলে কি হবে? অপশন এ বলছে কক্ষের সংখ্যা কমে যাবে। দেখো হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19। তো ইলেকট্রন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়লে কক্ষের সংখ্যাও বাড়বে। তো প্রথম যে অপশানটা এটা কিন্তু হবে না। অপশান সি বলছে দেখো কক্ষের সংখ্যা বেড়ে যাবে, তো এটা কিন্তু হবে। যোজ্যত ইলেকট্রনের সংখ্যা কমে যাবে না, কারণ 1 নম্বর যে গ্রুপ এখানে যোজ্যত ইলেকট্রন কত 1 থাকে, 2 নম্বর গ্রুপে 2 থাকে, আর এদিকে 13 নম্বর গ্রুপে 3 থাকে, 14 নম্বরে গ্রুপে 4 থাকে, একটু আগেই বললাম। তো যোজ্যত ইলেকট্রনের সংখ্যা গ্রুপ বরাবর কিন্তু একই থাকে। তো আর নিচের পারমাণবিক আকার হ্রাস পায়, আকার হ্রাস পাবে না, কারণ আমরা জানি যে পর্যায় সারণীর বাম দিকে পরমাণুর আকার বড় হয় এবং আস্তে আস্তে ছোট হতে থাকে, ঠিক আছে, ডান দিকে, আর ওপর থেকে নিচে বাড়তে থাকে পরমাণুর আকার। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন সি, কক্ষের সংখ্যা বেড়ে যায়। পরের কোশ্চেন, ড্যাশ প্রক্রিয়ায় লোহার দস্তার আবরণ দ্বারা সুরক্ষিত থাকে? লোহা দস্তার আবরণ দ্বারা সুরক্ষিত থাকে, তো সেটা হচ্ছে গ্যালভানাইজেশন। কারণ লোহার ওপরে আমরা যদি গ্যালভানাইজেশন করি, দস্তার প্রলেপ লাগাই, তাহলে এটা বিক্রিয়া করবে না, ফলে এটা জারিত হবে না, ফলে এটা সুরক্ষিত থাকবে। নিম্নলিখিত কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয়? তো অ্যাসিড একটি টক স্বাদ, তো এটা অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিড টক স্বাদ হয়। অ্যাসিড একটি তিক্ত স্বাদ, অ্যাসিডের তিক্ত স্বাদ নয়, অ্যাসিডের টক স্বাদ, তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। আর অ্যাসিড এবং বেস, বেস মানে ক্ষার, ক্ষারের বিক্রিয়ায় লবণ গঠন করে, এটা ঠিক। এবং অ্যাসিডে লিটমাস কি হয়ে যায়, লাল হয়ে যায়, তো এটাও ঠিক। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, এটা ঠিক নয়। এম শেলে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন রাখা যায়। তো প্রথম যে শেলটা কে শেল, তারপরে এল শেল, তারপরে এম শেল, তো এটা 3 নম্বর শেল। আর আমরা ফর্মুলা জানি যে 2n², 2 গুণ 3 নম্বর, তাহলে 3 তার স্কোয়ার, 2 গুণ 9, 9 দুগুণী 18। তো মোট 18টি ইলেকট্রন রাখা যাবে, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ধাতুগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি প্রদান করে? তো ধাতুগুলি যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তখন একটি লবণ এবং হাইড্রোজেন উৎপাদন করবে, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, যদি ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা 36 হয় তাহলে ইলেকট্রন বিন্যাস হলো? ক্রিপ্টনের সংকেতটা আগে জানি, কে আর, এর পারমাণবিক সংখ্যা 36। এবার এটাকে ইলেকট্রন বিন্যাস করতে বলছে। প্রথম কক্ষে সর্বাধিক 2টো থাকতে পারে, তারপরে 8টা, তারপরে 18টি, এবং বাকি আছে 8টা, তো মোট এটা 36। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ক্লোরিন গ্যাস তৈরিতে ব্যবহৃত হয় ব্লিচিং পাউডার, এর সংকেত CaOCl, আর এর রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। পরের কোশ্চেন, বায়োগ্যাস প্ল্যান্টে নিচের কোন গ্যাস উৎপাদন হয় না? তো বায়োগ্যাস প্ল্যান্টে কার্বন মনোক্সাইড CO এটা উৎপাদন হয় না, এটি গাড়ির ধোঁয়া থেকে নির্গত হয়। আর এদিকে মিথেন, H2S, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো উৎপাদন হয়। পরের কোশ্চেন, তাপমাত্রাকে সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে রূপান্তরিত করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে?
একটু আগে বললাম 273 যোগ করে দিতে হবে, তো অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে কেরোসিন তেলে সংরক্ষণ করে রাখা হয়? তো সোডিয়ামকে কেরোসিন তেলে সংরক্ষণ করে রাখা হয়। এর সংকেত Na, অ্যাটমিক নাম্বার 11, এটা খুব সক্রিয়, এর জন্য এটাকে কেরোসিন তেলে রাখা হয়। যদি জলের সংস্পর্শে আসে তাহলে এটি বিস্ফোরণ হয়। থাইরক্সিন সংশ্লেষের জন্য নিচের কোনটি অপরিহার্য? থাইরক্সিন সংশ্লেষের জন্য অপরিহার্য হলো আয়োডিন। অপশন ডি এটা সঠিক অ্যান্সার। আয়োডিনের সংকেত আই আর এর অ্যাটমিক নাম্বার 53। পরের কোশ্চেন, খাবারের দুর্গন্ধের বা র্যান্সিডিটি যাকে বলে প্রধান কারণ হলো চর্বি এবং তেলের কোন বিক্রিয়া? তো জারণ বিক্রিয়া বা অক্সিডেশন হয়, এর ফলে খাবার দুর্গন্ধ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। মৌল এ, বি এবং সি ডোমিনোরের ত্রয়ী হিসাবে এ এর পারমাণবিক ভর বলেছে 40, বি এর জানি না, বি এর এটাই বের করতে বলেছে, আর সি এর পারমাণবিক ভর 137। তো আমরা কি জানি যে এই দুটোর গড়ই হলো বি এর পারমাণবিক ভর। তো 137 যোগ করি, 7 আর 1 ডিভাইডেড বাই 2 করি, 8 দুগুণি 16, 8 দুগুণি 16, 5। তো 88.5, এটা অ্যাপ্রক্সিমেটলি অপশন সি এটাই সঠিক অ্যান্সার হবে। 88 বি এর পারমাণবিক ভর। নিম্নলিখিত মধ্যে কোনটি ডোবেনের ট্রাইডের তৃতীয় সদস্য যেটিতে লিথিয়াম এবং সোডিয়াম রয়েছে? দেখো প্রথম যে গ্রুপ হাইড্রোজেন আছে, তারপরে লিথিয়াম আছে, যেমন হে লি না কে রু বিছুয়ে ফেলেছে। তো লিথিয়াম 3 আর সোডিয়াম 11, পটাশিয়াম কে 19, রুবিডিয়াম আরবি, সিজিয়াম সিএস, রুবিডিয়ামের 37 অ্যাটমিক নাম্বার, সিজিয়ামের 55। তো প্রথম মৌলটা বলে দিয়েছি ডোবেনের ট্রাইড সূত্র লিথিয়াম, তারপরে সোডিয়াম বলেছে, তারপরের মৌলটা পটাশিয়াম হবে। অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? তো দেখো অপশন ডি এটা নোবেল গ্যাস নয়, এটি প্রথম মৌল, এটি প্রথম শ্রেণীর প্রথম মৌল। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। আর এই যে 18 নম্বর যে মৌলগুলো, 18 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো নোবেল গ্যাস। তো রেডন, জেনন, ক্রিপ্টন এগুলো সব নোবেল গ্যাস। হীরার কার্বন পরমাণু বাহ্যিক কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত? তো কার্বন এর অ্যাটমিক নাম্বার 6, এর যে ইলেকট্রনিক বিন্যাস হবে 2 এবং 4, অর্থাৎ কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এটা কার্বনের রূপভেদ হীরার বলেছে, হীরার যে বাহ্যিক কক্ষে মুক্ত ইলেকট্রন থাকবে 0টি। এটি একটি তড়িতের কুপরিবাহী, কারণ এর বাইরের কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 0, তাই এটি তড়িতের কুপরিবাহী। তো অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, স্ট্যানাস ক্লোরাইড SnCl2 এবং 2HgCl2 এর সঙ্গে বিক্রিয়ায় Hg2Cl2 প্লাস SnCl4 প্রদত্ত বিক্রিয়া কি হবে? দেখো অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। প্রথমে দেখো স্ট্যানাস ক্লোরাইড SnCl2 এর সঙ্গে আরো দুটো ক্লোরিন যুক্ত হয়ে গেছে, তো ক্লোরিন যুক্ত হওয়ার জন্য এটা জারিত হয়ে গেছে, SnCl2 স্ট্যানাস ক্লোরাইড জারিত হয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেন, বেনজিনে যথাক্রমে সিগমা অ্যান্ড পাই বন্ডের বা বন্ধনের সংখ্যা কত? ফার্স্ট আমরা জানবো যে বেনজিন এর সংকেত কি। বেনজিনের সংকেত C6H6। ঠিক আছে, আর বেনজিন হেক্সাগোনাল হয়। এটি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বা সিগমা বন্ড এবং পাই বন্ডের সংখ্যা বলেছে, কতগুলো সিগমা বন্ড আছে এবং কতগুলো পাই বন্ড আছে। তো ফার্স্ট দেখো সিগমা বন্ড কিভাবে ক্যালকুলেট করব। যদি কোনো একটি অণুর মধ্যে একটি সিঙ্গেল বন্ড অথবা একটি ডাবল বন্ড, একটি ট্রিপল বন্ড থাকে, তাহলে আমরা একটি সিগমা বন্ড কাউন্ট করব, একটি সিগমা বন্ড কাউন্ট করব। ঠিক আছে, আর যদি একটি ডাবল বন্ড থাকে, তাহলে আমরা একটি পাই বন্ড কাউন্ট করব। যদি একটি ট্রিপল বন্ড থাকে, তাহলে দুটি পাই বন্ড কাউন্ট করব। ঠিক আছে,
এটা হচ্ছে বেসিক। একটা সিগমা, একটা সিঙ্গেল বা একটা ডাবল বা একটা ট্রিপল থাকলে একটা সিগমা বন্ড হবে, যদি একটা ডাবল বন্ড থাকে একটা পাই বন্ড, যদি একটি ট্রিপল বন্ড থাকে দুটো পাই বন্ড কাউন্ট করব। ঠিক আছে, এইবার আমার ফার্স্ট জানতে হবে এই বেনজিনের যে C6H6 এর মধ্যে কটি সিঙ্গেল বন্ড আছে আর কটি ডাবল বন্ড আছে এবং কটি ট্রিপল বন্ড আছে, এটা আমাকে জানতে হবে। আমরা জানি যে বেনজিন এর যে স্ট্রাকচারটা হেক্সাগোনাল হয়, হেক্সাগোনাল হয়। তো কার্বনের এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন, 6 কোণে 6টা কার্বন থাকবে এবং বেনজিনের 3টে ডাবল বন্ড থাকে একটা একটা গ্যাপ দিয়ে। তো এইখানে এটা ডাবল বন্ড থাকবে, একটা গ্যাপ দাও, এটা থাকবে ডাবল বন্ড, এটা গ্যাপ দাও এবং এটা থাকবে ডাবল বন্ড। ঠিক আছে, তো ফার্স্ট সিগমা বন্ড কাউন্ট করি যে কটা সিগমা বন্ড আছে। তো মোট সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড কটা আছে দেখে নিই। ট্রিপল বন্ড এটার মধ্যে নেই, তো আমরা শুধু সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ড কাউন্ট করি। তো এখানে একটা, দুটো, 3টে ডাবল বন্ড আছে এবং 3টে সিঙ্গেল বন্ড আছে। তো মোট এখানে হলো 3টে 3টে 6টা। এবং এছাড়াও এখানে হাইড্রোজেন বন্ডের সঙ্গে এখানে হাইড্রোজেনের সঙ্গেও সিঙ্গেল বন্ড তৈরি করবে। ঠিক আছে, তো এখানে থাকবে একটা হাইড্রোজেন, এখানে থাকবে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। ঠিক আছে, তো এটাও সিঙ্গেল বন্ড তৈরি করে। তো এখানে মোট আছে 6টা। তো আমরা এখানে টোটাল পেলাম সিগমা বন্ড 12টি। ঠিক আছে, আর পাই বন্ড দেখো মোট এখানে ডাবল বন্ড কটা পেলাম, 3টে, তো পাই বন্ড হবে 3টে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সারটা হবে অপশান এ, 12টা সিগমা বন্ড এবং 3টে পাই বন্ড। আর এটা একটি কোভ্যালেন্ট বন্ড। আমরা জানি যে অধাতুর মধ্যে কোভ্যালেন্ট বন্ড, অধাতু বা তরলের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, আর ধাতুর ক্ষেত্রে তোমার আয়নিক বন্ড বা ইলেকট্রোস্ট্যাটিক বন্ড তৈরি করে। ঠিক আছে, তো যদি বলে মোট কোভ্যালেন্ট বন্ড কটি, তো সঠিক অ্যান্সারটা হবে 15টি। ঠিক আছে, 15টি। তো এইখানে সিগমা বন্ড এবং পাই বন্ডের কথাই শুধু বলেছে, তো অপশান এ 12টা এবং 3টা এটাই সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন, যখন সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম কার্বনেট মানে এর সংকেত Na2CO3, সোডিয়াম কার্বনেট, এটার সঙ্গে HCl এর বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই বিক্রিয়া কি উৎপাদন করবে? দেখো NaCl লবণ, কারণ এটা অ্যাসিড এবং এটা ক্ষার, অ্যাসিডের ক্ষার বিক্রিয়া আমরা জানি যে লবণ উৎপাদন করে NaCl, আর জল উৎপাদন করবে H2O, আর কি উৎপাদন করবে? কার্বন ডাইঅক্সাইড CO2। ঠিক আছে, এটা দেখো একটি ব্যালেন্সড ইকুয়েশন হলো না, তো এর সঙ্গে আমরা 2 যোগ করি, এটার সঙ্গে 2 যোগ করি, তাহলে এটা ব্যালেন্সড হয়ে যাবে। তো এখানে কোন গ্যাস বিকশিত হয় বলেছে, তো সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে। পরের কোশ্চেন, বদহজমের চিকিৎসায় নিম্নলিখিত কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়? তো বদহজমের জন্য আমরা অ্যান্টাসিড ব্যবহার করি, আমরা বাড়িতেই এই অ্যান্টাসিড মাঝে মাঝে তৈরি করে খাই, যেমন লবণ, লেবু এবং জলের মিশ্রণ, এটা অ্যান্টাসিডের মতো কাজ করে। ঠিক আছে, অপশান ডি এটা সঠিক অ্যান্সার হবে। নিচের কোনটি পৃষ্ঠীয় বিক্রিয়া? নিচের কোনটি একটি পৃষ্ঠীয় প্রক্রিয়া? পৃষ্ঠীয় প্রক্রিয়া মানে সারফেসের ওপর থেকে বিক্রিয়া হয়। ঠিক আছে, তো একমাত্র অপশান সি এটাই হবে সঠিক অ্যান্সার, বাষ্পায়ন, কারণ বাষ্পায়নটা জলের উপরিভাগ থেকে হয়, টোটাল জলের যে অংশ সেখান থেকে হয় না, উপর থেকে জলের উপরিপৃষ্ঠ থেকে বাষ্পায়ন হয়। তো অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। একটি মৌলের নিউক্লিয়াসে 15টি প্রোটন এবং 22টি নিউট্রন আছে, এর ভর সংখ্যা কত? তো আমি মৌলটা ধরে নিই এক্স, এই এক্স মৌলটার 15টা প্রোটন আছে আর নিউট্রন সংখ্যা বলেছে, নিউট্রন সংখ্যা বলেছে 22টি। তো আমরা জানি যে নিউট্রন সংখ্যা যদি যোগ করে দিই তাহলে ভর সংখ্যা পেয়ে যাব, তাহলে 5 আর 2 7, 3 37 হচ্ছে এটার ভর সংখ্যা, অপশান বি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন সম্বন্ধযুক্ত উপাদান কোনটি? তো ক্লোরিন এটা একটি হ্যালোজেন মৌল যার ইলেকট্রন নাম্বার হচ্ছে 17। ব্রোমিন এর ইলেকট্রন নাম্বার হচ্ছে 35।
কার্বন এটা ইলেকট্রন এটা কার্বন এটি হ্যালোজেন মৌল নয়, তবে এর ইলেকট্রন নাম্বার হচ্ছে 6 এবং আয়োডিন এর ইলেকট্রনিক নাম্বার হচ্ছে 53। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি 53। নিচের কোন বিবৃতিটি ভুল? প্রথম বিবৃতি বলছে ব্লিচিং পাউডার হলো একটি ফ্যাকাশে হলুদ পাউডার। তো এটা সঠিক, যে পেল ইয়েলো কালার এটা ব্লিচিং পাউডারের রং। 2 নম্বর বিবৃতি বলছে শুকনো NH3 গ্যাস লাল লিটমাস নীল হয়ে যায়। তো এটা ভুল, ঠিক আছে। আর 3 নম্বর বিবৃতি বলছে বৃষ্টির জল pH প্রায় 7। তো এটাও ঠিক। অ্যাসিড বৃষ্টি pH প্রায় 5.6, এটাও ঠিক। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি শুধুমাত্র 2, এটা ভুল। শুধুমাত্র 2 এটা ভুল। পরের কোশ্চেন, যখন প্রচুর পরিমাণে ড্যাশ খাওয়া হয় তখন এটি বিপাকীয় প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে হতাশ করে দেয়। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ ইথানল। ইথানলের সংকেত C2H5OH, এটি একটি অ্যালকোহল। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে ইথানল, অপশন এ। তো এটি ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।